আসসালামু আলাইকুম আলিম 2025 ইসলামের ইতিহাস যে সাবজেক্টটা এটা আসলে আমাদের মুসলিমদের জন্য কোনো সাবজেক্ট না। এটা হচ্ছে আমাদের মুসলিম হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ড গুলা জানা কর্তব্য। তাই না? তো এটাকে আমরা জানি সবাই যে এটাকে একটা সাবজেক্ট হিসেবে আমরা কখনোই ধরি না। আমাদের কি হইছে না হইছে সেই জিনিসগুলো আমরা জানা কর্তব্য হিসেবেই পড়ি। সো এটার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে। সেকেন্ডলি এই ইসলামের ইতিহাস সাবজেক্টটা হচ্ছে বালাগাত মান্তিক যে সাবজেক্টটা অনেকেই যেই সাবজেক্টটাতে একটু ভয় পায় সেটার সাথে কিন্তু মার্জ করা হয় না, এই দুইটা বিষয় মিলে একটা সাবজেক্ট ধরা হয়। সো যদি কারো বালাগাত মান্তিকের পরীক্ষাটা একটু খারাপ হয় ইসলামের ইতিহাস সাবজেক্টটা ওটাকে টেনে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো ইসলামের ইতিহাসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং আজকে লার্নিং পয়েন্ট স্কুল বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং সাবজেক্ট প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা। এর পর্দায় তোমরা দেখতে পাচ্ছ আলিম 25 সাজেশন সিরিজের আজকের সাজেশন ইসলামের ইতিহাস সাবজেক্টের উপর। তার সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাক্তন ছাত্র দারুন নাজাত মাদ্রাসা এবং কাদিরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসা। সো প্রথমে বলে রাখি কমেন্ট বক্সে এই সুন্দর যে পিডিএফটা সাজেশনের সেই সাজেশনের পিডিএফটা পুরোটা তোমরা পেয়ে যাবে এবং এই একই কমেন্ট বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে আমাদের সাজেশনমূলক সকল কিছু এখানে পেয়ে যাবা এবং আলিম 25 পরীক্ষার সর্বশেষ পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদেরকে একদম ফ্রিতে গাইডলাইন দিয়ে যাবো ইনশাল্লাহ। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং পিডিএফটা তোমরা চাইলে নিয়ে নিতে পারো। প্রথমে বলে নিলাম এবং ভিডিও শেষে তোমাদের জন্য একটা ঘোষণা আছে প্রত্যেকটা ভিডিওর মতনই। সো সেটি পর্যন্ত ওয়েট করবা। প্রথমেই দেখো আমরা মানবন্টনটা তোমাদেরকে বোঝাই, তারপরে সাজেশনটা দিই। মানবন্টন হচ্ছে প্রথমে 30টা এমসিকিউ থেকে 30টারই আনসার করতে হয়, একটাও বাদ দেওয়া যায় না, 30 নাম্বার। আর বাকি 70 নাম্বার থাকে, 70 নাম্বার আমরা জানি সৃজনশীল থেকে। কিন্তু এইখানে একটু বুঝতে হয়, ইসলামের ইতিহাসে দেখো দুইটা বিভাগ আছে। তো দুইটা বিভাগ কি? ক বিভাগটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগ থেকে অর্থাৎ আইয়ামে জাহিলিয়া থেকে আমাদের খোলাফায়ে রাশিদিন যে আছে 4 জন ওই পর্যন্ত ক বিভাগে। আর খ বিভাগে হচ্ছে ভারত উপমহাদেশে মুসলিমরা যখন আসছে সেই থেকে আমাদের ব্রিটিশ শাসন পর্যন্ত, এটা হচ্ছে খ বিভাগ। সো এই দুইটা বিভাগ থেকে দেখো ক বিভাগ থেকে 5টা সৃজনশীল থাকবে এবং খ বিভাগ থেকে 6টা সৃজনশীল থাকবে। তাহলে এখানে ক বিভাগ এবং খ বিভাগ মিলিয়ে হলো 11টা সৃজনশীল। এই 11টা সৃজনশীল থেকে তোমাকে 7টার আনসার করতে হবে, কিন্তু তুমি চাইলেই ধরো এখান থেকে 5টাই আনসার করে দিতে পারবা না, এখান থেকে ধরো 5টা বা 6টাই আনসার করে দিতে পারবা না। এখানে একটু নিয়ম আছে। নিয়মটা কি? তুমি এমন ভাবে 7টা আনসার করবা যেন দুই বিভাগ থেকে অন্তত 3টা করে থাকে। যেমন ধরো হয় এখান থেকে 3টা, এখান থেকে 4টা, নতুবা এখান থেকে 4টা, এখান থেকে 3টা। তোমার এইভাবে হইতে হবে, ঠিক আছে? তাহলে হইলো কি, দেখো এখানে 3টা যদি হয় এখানে 4টা এমনি অটোমেটিক নিতে হবে তোমাকে 7টার জন্য। কিন্তু তুমি ভুলেও এখান থেকে 2টা দিয়ে এখান থেকে 5টা দিতে পারবা না, অথবা এখান থেকে 5টা দিয়ে এখান থেকে 2টা দিতে পারবা না। 3টা থাকতে হবে অন্তত, তারপরে যে কোনো একটা 4টা হবে, 3 4 এরকম সিকোয়েন্সটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে। অনেকে এখানে 5টা দিয়ে এখানে 2টা দিয়ে আসে, যার ফলে একটা সৃজনশীল শুধু শুধু বাদ যায়, ঠিক আছে? এই প্লাসটা এমনি বাদ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের মানবন্টন। এটা যারা গুরুত্ব দিয়ে বুঝতে পারবা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্স রাখবে পরীক্ষার সময়, এই ভুলগুলো করা যাবে না। চলো এরপর আমরা সিলেবাসটা একটু দেখি। ক যে বিভাগটা, সেটা বিভাগের মধ্যে 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়টা হচ্ছে শুধুমাত্র আইয়ামে জাহিলিয়া, 2 নাম্বারটা হচ্ছে সিরাতে রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত একটা মানে শর্ট হিস্ট্রি আমাদেরকে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবন পড়ে শেষ করা যাবে না, যা হোক তাও আমাদের অধ্যায়ের মধ্যে একটা আনা হয়েছে, এগুলো যাতে আমরা মূল বিষয়গুলো বুঝতে পারি। তারপরে অধ্যায় 3 খোলাফায়ে রাশিদিন, এই 3টা জিনিস আছে ক বিভাগে। এবং খ বিভাগ যেটা, সেখানে আছে দেখো ভারত উপমহাদেশে মুসলমানদের আগমন ও দিল্লির সালতানাত প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আছে হচ্ছে মুঘল শাসন, আর তৃতীয় অধ্যায় আছে হচ্ছে উপমহাদেশে বিদেশি শাসন, মানে ব্রিটিশ শাসনের ব্যাপারটাকে আসলে এখানে মডিফাই করা হচ্ছে। সো এই 3টা জিনিস আছে হচ্ছে আমাদের খ বিভাগে। চলো এরপরে আমরা যাই, এখন আমরা যাবো হচ্ছে সাজেশনে। অর্থাৎ আমাদের এই সাজেশনগুলোতে তুমি কিন্তু হুবহু কোনো কিছু পাবা না, বাট তুমি কোন কোন টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়বা, কতটুকু গুরুত্ব দিবা, এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে আমরা বোঝানোর ট্রাই করবো। দেখো প্রথম অধ্যায় আইয়ামে জাহিলিয়া থেকে তুমি যেগুলো পড়বা, আমুল ফিল, ওই যে আব্রাহা কাবা শরীফ আক্রমণ করতে আসলো 570, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছেন তার ঠিক 5-6 মাস আগে আর কি আব্রাহা আসছিল। পরে ওই যে আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা ওদেরকে মানে ধ্বংস করে দিলেন। হ্যাঁ, আর আইতাল্লাযী সরি আলাম তারো কাইফা ফায়ুরাব আলাম তারো কাইফা ফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল, এই আয়াতটা সূরা ফিল এর মধ্যে পুরো বিবরণটা পাওয়া যায়। আইএমএ যুগের বিবরণটা তুমি পড়বা, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এই অবস্থাটা পড়বা, কারণ এই আইএমএ জাহিলিয়া থেকে একটা কোয়েশ্চেন তুমি মাস্ট বি পাবা তোমাদের যে পরীক্ষা আসবে।
এবং আইয়ামে জাহেলিয়া যুগের সাংস্কৃতিক এবং ধর্মীয় অবস্থা। সাংস্কৃতিক অবস্থাটা হচ্ছে প্রশংসনীয় ছিল, কিন্তু ধর্মীয় অবস্থার মধ্যে দেখবা যে 3টা ভাগ ছিল অথবা 4টা ভাগ ছিল, ইহুদি খ্রিস্টান, হ্যাঁ 4টা ভাগ ছিল, ইহুদি খ্রিস্টান, পৌত্তলিকতা মানে মূর্তি পূজা, আর একটা হচ্ছে হানিফ মানে যারা আল্লাহর উপর বিশ্বাস করতে। 4টা অবস্থা ছিল। এই জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা। আর জাহিলিয়া যুগে আরবদের প্রশংসনীয় দিক, তারা অনেক অতিথি পরায়ণ ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে তারা কথা দিয়ে কথা রাখতো, হ্যাঁ, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে তারা কাব্যিক একটা ছিল, মানে তাদের মতন করে কাব্য অন্য কোনো দেশের মানুষরা লিখতে পারতো না, হ্যাঁ, এই জিনিসগুলো প্রশংসনীয় দিক। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা পড়বা প্রথম অধ্যায় থেকে। একটা সৃজনশীল পাওয়ার জন্য তোমার জন্য এনাফ। এবং এখান থেকে তুমি যদি এমসিকিউ আসে, এগুলো যদি রিডিং পড়ো অন্তত, তাহলে তুমি কিন্তু ভালোভাবে লিখতে পারবা। আচ্ছা, রাজনৈতিক ইয়ার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই যে মালা, মানে মালা বলতে বোঝায় আরবের তৎকালীন প্রশাসনিক ব্যবস্থাটা। ওটা 5টা ভাগে বিভক্ত ছিল, মেইনলি 4টা। দরুন নদওয়া এটাকেও ধরা হয় আর কি। যাই হোক, ওই 5টা, ওই যে হিজাবা, লিওয়া, সিকায়া, এগুলো তুমি একটু পড়ে নিও। আচ্ছা, এরপরে কার কার দায়িত্ব কোনটা ওটা দেখে নিও। চলো, সিরাত রাসূল থেকে আমাদেরকে যেটা দেখতে হবে, মক্কা জীবন থেকে দেখো, প্রথম হিজরতটা পড়তে হবে। মানে মুসলমানদের প্রথম হিজরত যেটা আবিসিনিয়া হিজরত, এটা হচ্ছে আবিসিনিয়াতে 2বার হিজরত করে। একবার হচ্ছে তোমার খুবই অল্প, খুব সম্ভবত নারী পুরুষ মিলে 16 জন, পরের বার প্রায় 102 জন বা এরকম কিছু একটা সংখ্যা। এই সংখ্যাগুলো দেখবা। এবং ওইখানে একটা কি কাহিনী হয়েছিল যে ওইখানে আবিসিনিয়ার যে রাজা ছিল নাজ্জাশী, সে মুসলমানদের থেকে কুরাইশরা পরে তাদেরকে নিয়ে যেতে চাইলো, কিন্তু নাজ্জাশী দেখলেন যে না, আসলে মুসলমানরা যারা তার কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা আসলেই সত্য ধর্মের উপর আছে, তখন সে ইসলাম গ্রহণ করলো। এই জিনিসটা তোমরা একটু দেখবা। কুরাইশদের বয়কট, মানে মুসলমানদেরকে কুরাইশরা বয়কট করেছিল, বের করে দিয়েছিল, তাদের সাথে সম্পর্ক ছেদ করেছিল। পরে মুসলমানরা অন্য একটা জায়গায় আশ্রয় গ্রহণ করেছিল, পাতা খেয়ে থাকতো, এমন একটা অবস্থা ছিল যে তাদের মুসলমানদের মানে কি বলো তুমি, পটি বলতে পারো, ওটা হচ্ছে ছাগলের মতন হয়ে গেছিল। এতটুকু কষ্ট তারা সহ্য করেছেন। এই বছরটাতে তোমরা একটু দেখবা আমুল হুজুন বা দুঃখের বছর, যে বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবং তার চাচা ইন্তেকাল করেন, ওই বছরে মিরাজুন নবী হয়, এরপরের বছর খুব সম্ভবত। এবং মিরাজে কি কি হয়েছে এই জিনিসটা একটু দেখবা ভালোভাবে, নবুয়তের 10ম বছর, এই জিনিসটা একটু ভালোভাবে দেখবা। এরপরে চলো, আরো আছে পঞ্চম পরিষদে মদিনা জীবনে পড়বা, হিজরতটা পড়বা, হিজরতটা কেন হয়েছিল, ফজিলত, গুরুত্ব। মদিনা সনদের ধারাগুলো একটু ভালোভাবে পড়বা, কয়টা ছিল এটা একটু দেখবা। প্রথম ও দ্বিতীয় হিজরির উল্লেখযোগ্য ঘটনা, নামাজের কেবলায় পরিবর্তন, আজান, রোজা, হজ, জাকাত, এগুলা প্রবর্তন হয়েছে, এই জিনিসগুলো একটু তুমি ভালোভাবে দেখবা। এরপরে আরো আছে ষষ্ঠ পরিচ্ছেদে, এগুলো হচ্ছে যুদ্ধ ও শান্তি নীতি। এখান থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার, মুতার যুদ্ধের কারণ এবং ফলাফলটা কি ছিল, এই যুদ্ধের কারণটা কি ছিল, ফলাফলটা কি ছিল, আর এই যুদ্ধগুলোতে কি হয়েছে সেটা দেখবা। বদর যুদ্ধ হচ্ছে আল্লাহর প্রতি অসীম বিশ্বাসের কারণে 313 জন, সংখ্যা কম হইলেও তারা জিতছিল, এটা দেখবা। আর উহুদ যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন যে নেতার আদেশে যদি অমান্য করা হয়, ওই যে পাহাড়ের পিছনে কয়েকজন তীরন্দাজকে দাঁড়া করালেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে কোনো পরিস্থিতি, জয় হোক পরাজয় হোক, তারা যেন ওই অবস্থানটা না, মানে ওই অবস্থান থেকে না সরে। কিন্তু মুসলমানরা দেখলো যে প্রথমেই তারা মানে প্রায় জিতে গেছে, তখন হচ্ছে তারা গনিমতের মাল টুকাইতে ব্যস্ত হয়ে গেল, এবং সেক্ষেত্রে মুসলমানদেরকে কাফেররা আবার পেছন থেকে আক্রমণ করলো। সো এই যে দেখো, নেতার আদেশ অমান্য করার কারণে যে কি ক্ষতি হইতে পারে, এই জিনিসটা একটা শিক্ষা ছিল। খন্দক যুদ্ধ, যেটা মানে মদিনাকে রক্ষা করার জন্য মদিনার একটা সাইডে খনন করে করা হয়, মানে হচ্ছে তোমার শত্রুদেরকে করা হয়, প্রতিহত করা হয়, এবং এই যুদ্ধটাকে কোরআনে আহজাবের যুদ্ধ বলা হয়েছে, এটা দেখবা। খায়বার একটা দুর্গের যুদ্ধ, মুতার যুদ্ধ, এবং এই জিনিসগুলো একটু দেখবা। হুদায়বিয়া সন্ধি 628 খ্রিস্টাব্দ, এর সন্ধি এবং শর্তাবলী দেখবা, এটা কেন হয়েছিল, এরপর এটার ফলে কি হয়েছিল এটা একটু দেখবা। মক্কা বিজয় 630 এবং বিদায় হজ 632, এইটা হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হুদায়বিয়া সন্ধিটা একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুইটা দেখো একটু বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সৃজনশীল বলো আর যাই বলো, এগুলো তোমরা যদি সবকিছু জানা থাকে তোমাদের এমসিকিউর জন্য, তোমাদের জন্য এমসিকিউর জন্য হয়ে যাবে। তারপরে দেখো, খোলাফায়ে রাশিদিনে চলে গেলাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের পরেই তো 632 ইন্তেকাল হয়ে গেল। তো এরপরে দেখো, প্রথম পরিচ্ছেদে আমাদের খোলাফায়ে রাশিদিনের পরিচয় এবং বৈশিষ্ট্য, খোলাফায়ে রাশিদিনের পরিচয়টা তুমি পড়বা, এবং খোলাফায়ে রাশিদিন হইতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেগুলো তুমি একটু পড়বা। 4 খলিফার নির্বাচনটা কিভাবে হয়েছে, এবং 4 খলিফার সময়কালটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে এখান থেকে প্রায় প্রতিবারই এক একটা করে এমসিকিউ আসে। কত বছর ছিলেন অথবা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন, এই জিনিসটা দুইভাবে পড়বা, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর প্রথমটা গুরুত্বপূর্ণ হচ্ছে ক খ বা এই জিনিসগুলোর জন্য। দেখো,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তুমি যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে বিদ্রোহী, জাকাত অস্বীকারী এবং ভণ্ড নবীদের দমন, এটা একটু পড়বা। হ্যাঁ, এটা যুদ্ধ কিছু ছিল, রিদ্দার যুদ্ধ ছিল, আবার ইয়ারমুকের যুদ্ধ, এই যুদ্ধ দুইটা পড়বা ভালো করে, দুইটা কেন, কারণ কি, কাদের বিরুদ্ধে হয়েছে, এই দুইটা যুদ্ধটা পড়বা। এবং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, কেন বলা হয়, এই অবদানগুলো তোমরা একটু দেখবা ভালো করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা প্রশ্ন আসে, এমনও একটা উক্তি থেকেও আসে প্রায়, যে আমি আপনাদের জন্য হচ্ছে কি, আমি আপনাদের খলিফা হিসেবে আপনারা যদি আমার কোনো ভুল পান, আপনারা আমাকে ধরিয়ে দেবেন, আমি হচ্ছে চেষ্টা করব শুধরে নেওয়ার, এরকম টাইপের একটা কথা বলেছিলেন। সেই কথা থেকেও আসলে একটা সৃজনশীল আসে। সো এইটা একটু দেখবা। আর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুই ইসলামের যেই খেলাফত বা ইসলামের খলিফা সাম্রাজ্য, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ানো শুরু করেন। সো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্বটা এই জন্য অনেক বেশি। তার বিজয় অভিযানগুলো তুমি একটু ভালোভাবে পড়বা। তিনি প্রথম বিচার ব্যবস্থা, বাইতুল মাল এবং সামরিক বাহিনী গঠন করেন মুসলমানদের, এবং তিনি সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কি কি কার্যক্রমগুলো করেন সেগুলো তোমরা একটু দেখবা। চলো, এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি আমরা একটু দেখি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু আনীত মিথ্যা অভিযোগ ছিল, এবং এই অভিযোগটা এত প্রকাণ্ড হয় যে উনি হত্যাকাণ্ডের শিকার হন, এবং এই হত্যাকাণ্ডের পরে কি কি ফলাফল হয় এটা তোমরা একটু দেখবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা, কৃতিত্ব এবং চরিত্র, এটা একটু দেখবা। তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের পরে কি কি হয়। সিফিনের যুদ্ধ হয়, তারপরে হচ্ছে উসরের যুদ্ধ হয়, এই দুটো একটু দেখবা আস্তে আস্তে এই জিনিসগুলো। এবং সিফিনের যুদ্ধ, উসরের যুদ্ধ হয় আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এই দুইটা যুদ্ধ একটু দেখবা। কেন যুদ্ধ গুরুত্বপূর্ণ, কারণ এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিফিনের যুদ্ধের পরে রাজনৈতিক কৌশলে হচ্ছে তাকে পরাজিত করা হয়। পরাজিত বলতে তার ক্ষমতাটাকে হ্রাস করা হয়। কে করছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে। ওনাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে পড়বা। খেলাফত লাভের জন্য গৃহযুদ্ধ এবং খারেজি সম্প্রদায়ের উত্থান। ওই যে সিফিনের যুদ্ধের পরে হচ্ছে জুমাতুল জন্দল একটা জায়গা আছে, সেখানে একটা সালিশি হয়। সেই সালিশিটার পরেই হচ্ছে আমাদের ইসলামের আসলে মানে ভাগগুলো শুরু হয়। উমাইয়া খেলাফত চালু হয়, খেলাফত এই খোলাফায়ে রাশিদিনের পরে। সো উমাইয়া খেলাফত তোমরা হয়তো বা মাদ্রাসা সিলেবাসে নাই, কিন্তু স্কুল বা কলেজের সিলেবাসে ওইগুলো আছে। এবং আমি যেহেতু ইসলামের ইতিহাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সো আমারও হচ্ছে ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্টগুলো, টপিকগুলো ছিল। সো এইগুলো হচ্ছে তোমাদের ক বিভাগের জন্য। ক বিভাগের পড়া শেষ, আমরা খ বিভাগে দেখি। ক বিভাগের থেকে 5টা সৃজনশীল বলো, এমসিকিউ বলো, ওগুলো তোমরা যদি ভালোভাবে পড়ে ফেলো, ওগুলো থেকে সবকিছু পারবা। খ বিভাগ দেখো, উপমহাদেশে মুসলমানদের আগমনের ইতিহাস। প্রথম অধ্যায় তোমরা যেগুলো পড়বা সেগুলো হচ্ছে গজনী বংশটা পড়বা, আলুপ্তিজ্ঞান এবং আমিষভুক্তজ্ঞানের ব্যাপারটা একটু ভালোভাবে দেখবা। গজনী বংশটা কারা এটা একটু ভালোভাবে দেখবা। এটা খতে আসতে পারে, গজনী বংশ কারা, আফগানিস্তানের থেকে আসছে আসলে। সুলতান মাহমুদের অভিযান গুলো সাল সহকারে মনে রাখবা। আর সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য, ফলাফলটা কি ছিল? সুলতান মাহমুদ কি শুধুমাত্র অর্থনৈতিক কারণে আসছিলেন, নাকি ধর্মীয় কারণে আসছিলেন, নাকি অন্য কোন কারণে আসছিল? এবং তার এই যে অভিযান, 17 বার অভিযান করেন তিনি টানা, এবং একটা অভিযানও তিনি ব্যর্থ হন নাই এমন বলা হয়। সো এইগুলা কেন, এই ফলাফলগুলা কি হয়েছিল, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা। চলো এরপরে আমরা যাই তৃতীয় পরিচ্ছেদে যাই। তৃতীয় পরিচ্ছেদে তোমরা যদি দেখো, ঘুর বংশের উত্থান। গজনী বংশের সময়ই লাস্টের দিকে ঘুর বংশের একটা উত্থান হয়, এবং এই ঘুর বংশ কিন্তু গজনী বংশকে পরাজিত করে হয়। মইজুদ্দিন ঘুরির পরিচয় এবং তার ভারত অভিযানের কারণটা দেখবা। এই যে মইজুদ্দিন ঘুরি, তিনি প্রথম একটা যুদ্ধ করেন, দুইটা, তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধে তিনি হারেন, এবং দ্বিতীয় যুদ্ধে তিনি হচ্ছে মানে কি পরাজয় না, পরটাতে তিনি জয়ী হন, এবং তিনি জয়ী হওয়ার পরে আস্তে ধীরে তার সাম্রাজ্য শুরু হয়। ইখতিয়ার উদ্দিনের বাংলা বিজয়টা পড়বা। এই ঘুরের সময়, মহিউদ্দিন ঘুরের সময় ইখতিয়ার উদ্দিন বাংলা বিজয় করেন, এবং ইখতিয়ার উদ্দিন ছিলেন হচ্ছে আমাদের কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি। কুতুবউদ্দিন আইবেক ছিলেন ঘুরের সেনাপতি। এই জিনিসগুলো তোমরা একটু দেখবা। সুলতান মাহমুদ ও ঘুরের তুলনা, সুলতান মাহমুদও তো ভারত অভিযান করেছেন, ঘুরিও অভিযান করেছেন, কিন্তু এই দুজনের মধ্যে কে বেটার, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে একটা সৃজনশীল ঘতে আসে। সো এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে দেখবা। দেখো 3 স্টার দিয়ে দেওয়া আছে। চলো, বাংলা বিজয় থেকেও আসতে পারে, বাংলা বিজয়টা তোমরা একটু ভালোভাবে দেখবা। চলো, আবার তরাইনের থেকেও আসতে পারে, যে ধরো রফিক প্রথম যুদ্ধে হারলেন, দ্বিতীয় যুদ্ধে আবার জিতলেন, হ্যাঁ, এখান থেকেও আসতে পারে। চলো এরপরে আমরা যদি যাই মামলুক বংশ। মামলুক বংশ থেকে তোমাকে যেই 4 জনেরটা পড়তে হবে, এই 4 জনেরটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। কুতুবউদ্দিন আইবেক হচ্ছে মামলুক বংশের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তিনি তার যে কি বলে, সুলতান ঘুরির কোনো সন্তান ছিল না, কিন্তু কুতুবউদ্দিন আইবেক ঘুরির এতটাই
মানে কি বলে তোমার বিশ্বস্ততা অর্জন করেছিলেন, যে ঘুরির কোনো সন্তান না থাকার পরেও তিনি হচ্ছে কুতুবউদ্দিন আইবেককে নির্বাচিত করে যান, এমন কিছু একটা ঘটনা ঘটে। সো এই জিনিসটা তুমি একটু দেখবা। যদিও কুতুবউদ্দিন আইবেক মামলুক বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ, যিনি কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই ছিলেন বা জামাতা ছিলেন আর কি, এটা বলা যায়। তো শামসুদ্দিন ইলতুৎমিশের যেই পার্টটা পুরোটা বলবা, কৃতিত্ব কি ছিল, কাজগুলা কি ছিল, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা, বিদ্রোহ দমনগুলো দেখবা। সুলতানা রাজিয়া থেকে আসতে পারে ওই ক্ষেত্রে যে সুলতানা রাজিয়া হচ্ছেন দিল্লির একমাত্র মহিলা সম্রাট বা সম্রাজ্ঞী। সো ওইখান থেকে আসতে পারে যে একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে, ওইভাবে আসতে পারে সুলতানা রাজিয়াটা। আর গিয়াসউদ্দিন বলবন হচ্ছে মামলুক বংশের সর্বশেষ উদীয়মান রাজা। এরপর থেকে মামলুক বংশ আসলে ডাউন হওয়া শুরু, বা ডাউনের মানে সর্বশেষ, ডাউনের আগে সর্বশেষ একদম শক্তিশালী সম্রাট ছিলেন গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন আবার ইলতুৎমিশের কি বলে দাস ছিলেন। দেখো একজনের দাস একজন, হ্যাঁ, ইলতুৎমিশও দাস ছিলেন আইবেকের, পরে মেয়ে জামাই হইলেন। তো এইভাবে আসলে এক একজনের দাস ছিলেন এই রাজারা। সো এই জিনিসটা তোমরা একটু দেখবা, সালটা দেখবা কত সাল থেকে কত সাল পর্যন্ত। এরপরে আমরা যদি যাই মুঘল সাম্রাজ্যে দেখো একটা জিনিস, বাবার হইলো একবার জ্বর সারিল ঔষধে, এখানে কালো হয়ে আছে। যা হোক, এটা সাদা করে দেওয়া যাবে, তোমাদের স্লাইডটা সাদা থাকবে আসলে, এটা যেহেতু যদিও কালো, স্লাইডটা তোমাদের সাদা থাকবে, পিডিএফটা কালেক্ট করে নিও। দেখো এখানে এই যে বাবার হইলো একবার জ্বর, এই লাইনটা দিয়ে তুমি কিন্তু সিরিয়ালটা মনে রাখতে পারবা। বাবর হইল হুমায়ুন, একবার আকবর, জ্বর জাহাঙ্গীর, সারিল শাহজাহান, আর ঔষধে হচ্ছে আওরঙ্গজেব। এই একটা লাইন দিয়ে তোমরা হচ্ছে কার পরে কোন রাজা এটা মনে রাখতে পারবা। এখান থেকে তুমি যেটা পড়বা আসলে মুঘল শাসনের প্রতিষ্ঠাতা বাবর এবং পানিপথের প্রথম যুদ্ধ যেটা হয় 1526 সালে, এই যুদ্ধটা কার কার মধ্যে হয়, লোদির সাথে হয়, ইব্রাহিম লোদি। ওই যুদ্ধটা একটু ভালোভাবে দেখবা। তারপরে হচ্ছে মানে কৌশলটা দেখবা, যুদ্ধের কৌশলটা। হুমায়ুনের সাথে শেরশাহের সংঘর্ষ, হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়ে দিল্লির সিংহাসন হারাইলেন। তারপরে আবার হুমায়ুন কিন্তু রাজ্য পুনরুদ্ধার করেন হচ্ছে কত সালে, খুব সম্ভবত 54 সালে, 1554 সালে, হ্যাঁ, তারপরে হচ্ছে অথবা 55 সালে এরকম আর কি। আকবরের রাজত্বকালটা হচ্ছে দেখবা পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এটা 26 সালে, এটা হচ্ছে 56 সালে। এবং মনসবদারি প্রথা আকবরের, এই প্রথাটা একটু দেখবা। মনসবদারি প্রথা হচ্ছে তোমার সামরিক এবং বেসামরিক যে একটা মানে কি বলে সামরিক শক্তি বা সেনাবাহিনী গঠন, এই একটা শক্তি তিনি বিল্ড আপ করেন, এটা একটু দেখবা। মনসবদারি প্রথা বা মনসবদারি প্রথা। এখানে দেখো দিনে ইলাহি প্রবর্তন করেন, তিনি একটা নতুন ধর্ম আসলে প্রবর্তন করেন আকবর, এটা একটু দেখবা। আকবরের শাসন ব্যবস্থাটা দেখবা। জাহাঙ্গীরের রাজ্য বিস্তার এবং বিদ্রোহ দমনটা দেখবা। জাহাঙ্গীরের একটা স্ত্রী ছিল, নাম কি, নূরজাহান। সো জাহাঙ্গীরের সময়কালে আসলে জাহাঙ্গীর যদিও রাজা ছিলেন, কিন্তু তার স্ত্রী আসলে সাম্রাজ্য পরিচালনা করেন, এটার জন্য একটা কিছু বিশৃঙ্খলাও হয়, এই জিনিসটা একটু দেখবা। শাহজাহানের অসুস্থতা এবং উত্তরাধিকার দ্বন্দ্ব হইল, তারপরে সবকিছু মিলায় জিন্দাপির আওরঙ্গজেবের সিংহাসনে আরোহণ। এবং জিন্দাপির আওরঙ্গজেব হচ্ছেন একদমই মাটির মানুষ, মানে খুবই অনাড়ম্বর জীবন যাপন করতেন তিনি, একদমই মানে সাধারণ লাইফ লিভ করতেন, হ্যাঁ, নিজের কাজ নিজে করতেন। তো এই আওরঙ্গজেবের সিংহাসনে অভিষেক বা আরোহণ, তার চরিত্রটা দেখবে। এবং মুঘল সাম্রাজ্যের পতনটা একটু জাস্ট রিডিং পড়ে নিও, তাইলে হয়ে যাবে। এ হচ্ছে আমাদের মুঘল সাম্রাজ্যের কাহিনী গেল। এবং সর্বশেষ যেটা খ এবং আমাদের আজকের ভিডিওর অধ্যায় তৃতীয়, যেটা উপমহাদেশের বিদেশি শাসন, এখান থেকে তুমি যেটা দেখবা পলাশির যুদ্ধ 1757 সালের, বক্সারের যুদ্ধ 1764 সালের। এই পলাশির যুদ্ধ থেকেও বক্সারের যুদ্ধের মানে গুরুত্বটা আসলে অনেক বেশি আরো। পলাশির যুদ্ধের কারণে নবাব সিরাজউদ্দৌলা হারে, কিন্তু এই হারের মাধ্যমেই বাংলার যেই স্বাধীন নবাব, এটা একদম অফ হয়ে যায় নাই। তারপরও সুযোগ ছিল বাঙালিরা ইংরেজদেরকে হটাবে, যেটা বক্সারের যুদ্ধে মীর কাসিম আবার ইংরেজদের কাছে পরাজিত হওয়ার কারণে একেবারেই স্থমিত হয়ে যায়। তারপরে 190 বছর প্রায় ইংরেজদের কাছে আমাদেরকে নত হয়ে থাকতে হয়। তারপরে দেখবা একটা জিনিস, দ্বৈত শাসনের গুরুত্ব। লর্ড ক্লাইভ আর হচ্ছে যে মীর জাফর, এর মধ্যে দ্বৈত শাসনটা শুরু হয়, মানে দুইজন মিলে চালাবে এরকম। তারপরে বঙ্গভঙ্গ হয় 1905 সালে। বঙ্গভঙ্গ হওয়ার কারণে মানে বঙ্গভঙ্গ মানে বাংলা যে অঞ্চলটা ছিল কলকাতা বা এই যে অঞ্চলটা, এটাকে দুইটা ভাগ করা হয়। এর ফলে একটা অঞ্চল বেশি সুবিধা লাভ করে আর একটা অঞ্চল কম সুবিধা লাভ করে, মুসলমান হিন্দু এরকম একটা ভাগ ছিল। সো এই বঙ্গভঙ্গ হওয়ার কারণে এটার বিরুদ্ধে একটা আন্দোলন হয় এবং বঙ্গভঙ্গটাকে আবার বাতিল করা হয়, পুরোটাকে এক করা হয় 1911 সালে, এটা একটু দেখবা। খেলাফত ও অসহযোগ আন্দোলন
খেলাফত ও অসহযোগ আন্দোলনটা দেখবা একটু, অটোম্যান সাম্রাজ্যের খেলাফতের কথা বলা হচ্ছে এবং সেই খেলাফতটা সম্পর্কে একটা গোলযোগ ছিল, এটা নিয়ে একটা অসহযোগ আন্দোলন হয় ব্রিটিশদের বিরুদ্ধে। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে, এই জিনিসটা একটু ভালোভাবে দেখবা। ভারতের প্রথম রাজনৈতিক যেই ইয়াটা মানে সংগঠনটা ইংরেজদের আমলে, সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এটা ভালোভাবে দেখবা। এই হচ্ছে আমাদের সাজেশন ইসলামের ইতিহাস। এবং সর্বশেষ যেটা বলবো তোমাদের জন্য ঘোষণা ছিল, সেটা হচ্ছে আমাদের আলিমপতি ফাতি ব্যাচ কিন্তু চলছে। 500 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা এই ইয়েতে। এর মধ্যে তোমার ইসলামী ইতিহাস বলো, যত কিছু আছে, যতগুলো সাবজেক্ট আছে সবকিছুই পড়ানো হচ্ছে। সাজেশন তুমি যদি ইয়াটা দেখো, টিচার্স প্যানেলটা, আমাদের জুনাইদ ভাই আছে, জুলজি নিয়ে পড়ছেন উনি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে চিনই, এবং খুরশেদুজ্জামান ভাইয়া মেডিকেলে উনি পড়ছেন এই ব্যাচের মধ্যে। এছাড়াও আমাদের হুজুর আছে মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জে হুজুর, উনি নিজেই হচ্ছে ওমরা করেন কয়েকবার, সো ওই হজ বা শরীয়তের বিষয়গুলো ওনাকে দিয়ে আমরা ক্লাস নেওয়াই। এছাড়াও আমাদের নাফিস স্যার, আফিফা ম্যাম আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে, এবং রাশেদ স্যার আছেন যিনি তোমাদেরকে বাংলা সাবজেক্টটা নিয়ে থাকেন, উনি হচ্ছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি। সো এত স্ট্রং একটা টিচার্স প্যানেল তোমাদের জন্য আমরা রেডি করে রেখেছি। তোমরা চাইলে আমাদের সাথে এই ক্লাসগুলো করতে পারো, তোমাদের জন্য অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। একদম আলিম পরীক্ষার শেষ পর্যন্ত তোমাদের সাথে আমরা থাকবো। আর যারা সাজেশন গ্রুপে আছো তারা তো আমাদের থেকে সাজেশন রিলেটেড অনেক কিছু পাবাই। সো তোমাদের জন্য এই নাম্বারে যারা ভর্তি হইতে চাও, তারা এই 2টা নাম্বারে তোমরা আমাদেরকে নক করবা। পিডিএফ এ অবশ্যই এই নাম্বারগুলো দেওয়া থাকবে, পেজেও নক করতে পারো, তাইলেও হবে, আমাদেরকে রিচ করতে পারবা। আর্থিক সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা, তাইলেও হবে। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিও।